Can you hear me? Can anybody? Okay, I think I can. I am live now. Who's this, by the way? I see. Is that Shanchari? Okay, thanks. Thank you so much. Great. Thank you, Nupur. I can see Nupur has also joined. Thank you. Thank you, Shanchari. So, very, very good afternoon. Sorry, night, evening. আমরা কজন আছি এখনো, লেটস সি। সো উই আর স্লোলি জয়নিং। আজকের আমার এনার্জি লেভেল যদি একটু কম থাকে একটু প্লিজ ক্ষমা করে দেবেন, তার কারণ আমার আজকের আই হ্যাভ গট দিস ভ্যাকসিনেশন, আর সেজন্যে আমার একটুখানি লাগছে বাঁ দিকটা। সো বাট দ্যাটস ওকে। আজকের লাইভে থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী, যে তুমি তোমার গ্রুপে ডেকেছো। আর আজকের যে গল্পটা সেটার জন্যে হয়তো ডিসক্লেমারের দরকার হবে না, কারণ কি কোনো সুপারস্টিশন বা এরকম ধরনের কিছু জিনিস বলছি না। আজকের গল্পটা যেটা বলছি সেটা হচ্ছে মোর লাইক এটা একটা খুনের গল্প। ওকে, ইটস আ স্টোরি অফ আ মার্ডার। আর অবভিয়াসলি একটা ছোট ডিসক্লেমার এটা হচ্ছে যে যদি আপনাদের লাইফে এরকম ধরনের ক্যারেক্টার আপনারা দেখে থাকেন এবং আপনাদের যদি মনে হয় কোনো সিমিলারিটি, তাহলে ডেফিনেটলি জেনে রাখবেন যে এটা সম্পূর্ণ কোইন্সিডেন্টাল। ওকে, সো উইথ দ্যাট আমি এই গল্পটা স্টার্ট করছি। গল্পটার নাম হচ্ছে কান পাশা। কান পাশা হচ্ছে গল্পটার নাম। আর প্রথমে আমি গল্পটার নাম ভেবেছিলাম দুল দেবো, বাট দেন দ্যাট ওয়াজ লাইক ভেরি কীরকম একটা লাগছে। তো অ্যাকচুয়ালি কান পাশা, দ্যাট শুড বি দ্য রাইট নেম। ওকে, তো আমি শুরু করছি। এই গল্পটা আমি যখন জাস্ট কলেজ থেকে বেরিয়েছি, মানে তখনও MBA-তে ঢুকবো করছি এরকম টাইমে, আমার বাবা তখনও রিটায়ারমেন্ট নয়, হি স্টিল অন দ্য জব, চাকরি করছেন, কিন্তু আমার বাবা রিটায়ার করার আগেই একটা প্রচণ্ড অসুস্থতা হয়ে গেছিলো। ওনার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছিল। আর আমাদের ফ্যামিলি সিম্পল ছোট একটা ফ্যামিলি। আমার বাবার রেলে চাকরি করছে, আমার মা হাউসওয়াইফ, আর আমি পড়াশুনো করছি। কি ক্যারিয়ার, কোন দিকে যাবো এইসব ভাবছি। একবার তো ভাবছিলাম যে সিনেমার ওই যে কী বলে স্ক্রিপ্ট রাইটার হবো, চাকরি বাকরি করবো না, এইসব অনেক কিছু ভাবছি, যেটা হয় ওই সময় কম বয়সে, বাচ্চা বয়সে নানা ধরনের ইচ্ছা হয়। তো তখন এই খবরে তো আমাদের সবার মাথা এদিক ওদিক হয়ে গেল যে হাউ ডিফিকাল্ট ইট ইজ। এই সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট ছিল ওই সময়। হ্যাঁ, তো আমাদের হাসপাতালে ভর্তি করতে হলো বাবাকে, এবং অপারেশন একটা ব্যাপার, কিন্তু পোস্ট অপারেটিভ যে টাইমটা সেটা প্রচুর টাইম নিয়েছিল, বিকজ হি ওয়াজ ইন কোমা ফর 27 days। হ্যাঁ, কোথাও কোনো মানে ডাক্তারও কিছু বলছে না যে উনি যদি নিজে থেকে চোখ না খোলেন, দেয়ার ইজ নাথিং দ্যাট উই ক্যান টক অ্যাবাউট অর টেল অ্যাবাউট, আমরা কিছু করতে পারবো না। তো যাই হোক, এরকম জমে মানুষের টানাটানি করে অনেক কষ্ট করে অ্যারাউন্ড মানে উনি যখন একটু স্টেবল হলেন তখন ওনার অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের টাইমটা এসে গেছিলো। এই সময় বলে রাখি, বাবার অফিসের লোকেরা কিন্তু খুব মানে ভীষণ সহযোগিতা করেছিল, কল করতো। আর বাবার লাস্ট পোস্টিং ছিল একটা পাহাড়ি শহরে, নর্থ বেঙ্গলের দিকে পাহাড়ি শহরে বাবার পোস্টিং ছিল। তো আমি তারপরে যখন এটা মানে বাবার রিটায়ারমেন্টের টাইমটা এসে গেছে, তখন ওখানকার বাবার কলিগসরা সবাই ফোন করে বলছে যে এটা রাইট টাইমে যদি করে না নেওয়া যায়, দেন দেয়ার উইল বি লাইক ইউ মাইট নট গেট মানি। অ্যান্ড যেহেতু উনি 2 বছর হয়ে গেছে দ্যাট মানে হি ইজ নট অলসো ইন দি অফিস, তো রিটায়ারমেন্ট অ্যান্ড দ্য বেনিফিটস পাওয়ার অনেক প্রবলেম আছে।
তখন আমাকে ওখানকার কলিগসরা এটাও বললো যে তুমি যদি পারো একবার চলে আসো এখানে, আর মেবি ফর ফিউ ডেজ লাইক 20-25 days ইউ উইল হ্যাভ টু স্টে, 1 মাসের মতো থাকতে হতে পারে, বিকজ তোমাকে তো বুঝতেই পারছো গভর্নমেন্টের কাজ, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট, অ্যান্ড পেনশন লাইক connects a lot of things, right? Records from various department, তারপরে কিছু approvals আছে, তো ফর দ্যাট রিজন তুমি চলে এসো, আমরা পেপার্স সব রেডি করে দেবো। তো বাবার যে অফিসের যে যিনি ওয়াজ টেকিং ইন চার্জ অ্যাট দ্যাট টাইম, দ্যাট ওয়াজ মুখার্জি কাকু, ওয়াজ ভেরি হেল্পফুল। উনি বললো তুমি চলে আসো, আমি তোমার ব্যবস্থা করে দেবো এখানে থাকার, তোমাকে হোটেলে থাকতে হবে না। আমাদের একটা কলিগ আছে, আমাদেরই একটা কলিগ আছে, ইয়াং ছেলে, সে সবই বিয়ে করেছে, ওরা একটা ফ্ল্যাটে থাকে, আর ওদের অপোজিটে আর একটা ফ্ল্যাট আছে, সেটা খালি আছে, আর যিনি বাড়িটা ভাড়া দেন উনি খুবই রেসপেক্টেড একজন ডক্টর। সো ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ইউ আর ইন সেফ হ্যান্ড, ইউ জাস্ট কাম। তো তখন আমার খুবই কম বয়স, হ্যাঁ, মানে চাকরি তো অত স্ট্রং নয়, তো এই সময় আমি পৌঁছে গেছি ওখানে। অ্যান্ড এখন যদি একটু দেখে একটু মানে মোটা সোটা লাগে, কিন্তু তখন আমি জাস্ট কলেজের থেকে বেরিয়ে এইসব ওয়েন আই ওয়াজ প্রিপেয়ারিং ফর MBA and things like that, তখন আমি খুব রোগা ছিলাম, হ্যাঁ রোগা ছিলাম, আর খুব একটা মানে পার্সোনালিটিটা না তখন একটুখানি চাপাই ছিল বলতে পারে, বাচ্চা তো না, তো কম বয়স, তো আনশিওর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো আমি যখন পৌঁছালাম, আমাকে দেখে আমার মনে হলো যে বাবার অফিসের সব লোকজনেরা সবাই খুব মানে একটু মায়া লাগলো আমাকে দেখে, হ্যাঁ, একটা রোগা মতো কালো মতো মেয়ে, হ্যাঁ, ও যাদের অ্যান্ড আনশিওর অ্যান্ড কেউ নেই, হ্যাঁ, বাবার পেনশন নিতে এসছে, তো অটোমেটিক আমি বুঝতে পারলাম ওদের মধ্যে না আমার জন্য প্রচুর মায়ার উদ্রেক হয়েছে। আর দে ওয়ার লাইক দে রিয়েলি ওয়ান্ট টু হেল্প, প্রচণ্ড ভালো মানুষগুলো সবাই। একটুখানি মফস্বল যে এলাকার জায়গায় যেরকম হয়, মানে দে আর নট ভেরি শার্প, ইন্টেলিজেন্ট অ্যান্ড অল দ্যাট, ওইসব স্মার্টনেস নেই, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং প্রত্যেকেই বেশ ভালো, এবং প্রত্যেকে আই ফেল্ট ভেরি কমফর্টেবল ওদের মধ্যে। এবারে এর মধ্যে যার সাথে আমার সব থেকে বেশি কমফর্ট আসলো, সেই ছেলেটার নাম হচ্ছে প্রতীক। প্রতীকই হচ্ছে এই ছেলেটি যে যার কথা বলেছিল যে ওই ফ্ল্যাটটাতে থাকে। তো প্রতীকের সাথে তাই জন্য আমাকে আলাপ আগে থেকেই করে দেওয়া হলো যে প্রতীক তোমাকে নিয়ে যাবে, প্রতীক হ্যাজ ম্যানেজড এভরিথিং, ও তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছে, সো তুমি ডোন্ট ওয়ারি। সো প্রতীকের সাথে আমার খুব ভালো কানেক্ট হয়ে গেল, নট অনলি বিকজ ও আমার বাড়ি নেবার হবে, মানে সেম ফ্লোরে থাকবো আমরা, বাট অলসো বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ও হচ্ছে দ্য মেন পার্সন যে ডকুমেন্টেশনসগুলো করবে। হ্যাঁ, তো he asked from me all the documents, বাবার সব মেডিকেল ডকুমেন্টস অ্যান্ড অল দ্যাট, তো ওর সাথে সেই জন্য কানেক্টটা গাঢ় হলো। নাও ডে 1-এ কি হলো, এরকমভাবে দিনটা বাবার অফিসেই কাটলাম, এবং প্রতীক বললো আমার সাথেই তোমাকে নিয়ে যাবো বাড়িতে, সামনেই বাড়ি, বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা। তো আমি যখন পৌঁছালাম ওখানে, তখন বললো সবাই মিলে, ইনফ্যাক্ট যাবার আগে সবাই বললো যে আজকে তাহলে পর্ণাকেও ডাকা হোক প্রতীক তোমার বাড়ির ছাদ পার্টিতে। তখন প্রতীক বলে অফকোর্স পর্ণা তো থাকবেই। হ্যাঁ, এবার একটুখানি প্রতীককে এক্সপ্লেন করে নিই, আপনাদের বোঝানোর সুবিধে হবে, প্রতীককে একটু এক্সপ্লেন করি। প্রতীক হচ্ছে একটু এরকম না, কালচে মানে ডার্ক, আর হি ইজ নট আ পার্সন যাকে মানে হু হ্যাজ গট আ ভেরি লট অফ কারিশমা, এরকম নয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি ইগনোরই করে দেবেন ওকে, ওর মধ্যে বেটে, দেখতে ভালো নয়, কোনো ফিচার্স এরকম সুন্দর কিছু নয়, আর ভীষণই একটু হালকা গ্রাম্য ভাব আছে, বিকজ হি গ্রু আপ অ্যান্ড মানে এরকম ধরনের জায়গায় স্কুলে পড়াশোনা করেছে, তো অবভিয়াসলি একটা গ্রাম্য ছাপ আছে, যদিও হি ইজ অ্যান অ্যামেজিং হিউম্যান বিং, ভীষণই ভালো, কিন্তু এরকম ধরনের, হ্যাঁ, মানে কমফর্ট তো আসছে। তো আই জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ কি জাস্ট হ্যাভ আ মাইন্ড পিকচার অফ হ্যাভ আ পিকচার ইন মাইন্ড অফ হুজ প্রতীক। হ্যাঁ, তো এই ছেলেটা আমাকে নিয়ে বাড়িতে গেল এবং বললো যে পর্ণা, আজকে তুমি এক কাজ করো, তোমাকে আজকে রাত্রিরে আমাদের একটা ছাদে পার্টি আছে, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তুমি একটু ডক্টর পরিমলের সাথে দেখা করে নাও। ডক্টর পরিমল হচ্ছে যে বাড়িওয়ালা, হ্যাঁ, অ্যান্ড আ ভেরি রেসপেক্টেবল পার্সন ওভার দেয়ার। তো তুমি ওনার সাথে দেখা ফেকা করে তারপরে তুমি চলে এসো, ছাদ পার্টিতে চলে এসো, তোমার ডিনার নিয়ে চিন্তা করতে হবে না, উইল হ্যাভ ডিনার দেয়। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম আমি ভাবলাম যে বিফোর আই গো ইন দ্য রুম, ওই আমার বাড়ি ঘরটাতে যাওয়ার আগে একবার ল্যান্ডলর্ডের সাথে কথা বলে নেওয়া উচিত, এবং আই শুড এক্সপ্লেন মাইসেলফ, ইন্ট্রোডিউস মাইসেলফ। তো দেখলাম যে ওনার বাড়ির একতলাটায় উনি থাকেন, এবং এরকম লেখা রয়েছে ডক্টর পরিমলস চেম্বার, এরকম ধরনের MBBS অমুক তমুক অনেক কিছু লেখা আছে। তো
থ্যাঙ্কফুলি ওখানে অনেক বেশি পেশেন্টস ছিল না, তো আই জাস্ট নকড, আই এন্টার্ড অ্যান্ড এতক্ষণ যে ধরনের লোকজনকে দেখছিলাম, যখন আমি ডক্টর পরিমলকে দেখলাম, তখন ডক্টর পরিমলকে দেখে না বেশ একটা মানে ভালো লাগলো। মানে ভালো লাগলো এই কারণে যে লোকটি 45 to 50 এরকম মতো বয়সের মতো মানুষ হবে হলেও মানে হি ইজ ভেরি ফিট। আর বেশ একটা মানে গাম্ভীর্য আছে, গলার আওয়াজ ভালো, আর অ্যাটিটিউডও বেশ মানে সমীহ করার মতো। সো I found him very respectable and he was like আরেকটা জিনিস অবজার্ভ করলাম যে ওই পুরো ঘরে ওনার না একটা স্পেশাল চুরুট খান উনি, তো ওনার মানে লাইকিংসগুলো বেশ একটুখানি মানে গ্রাম্য নয়, মানে অলমোস্ট লাইক ভালো সিগার্স খাচ্ছেন, বুঝলে? তো I was like little bit taken aback কি এরকম জায়গায় এরকম ডাক্তার এক্সপেক্ট করিনি। মোটামুটি এরকম একটু কম্পাউন্ডার গোছের একটা ডাক্তার এক্সপেক্ট করছিলাম। তো ডক্টর পরিমল তো যাই হোক খুশি হলো অ্যান্ড বললো যে ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা হয় তোমার বাবার এই রিটায়ারমেন্টের যে কাজটা নিয়ে এসেছো সেটা যতদিন না হয় তুমি থাকো এখানে, কোনো প্রবলেম নেই। আর কোনো অসুবিধে হলে তুমি আমাকে বলবে, তোমার কাকিমাকে বলবে, বলে ভেতরে নিয়ে গেল ওনার বউয়ের সাথে আলাপ করতে। এবার বউকে যে আমি এক্সপেক্ট করছি এরকম ধরনের একটা ভদ্রলোকের বউকে আমি এক্সপেক্ট করছি না, হয়তো আর একটা ডাক্তারই হবে বা কিছু, বাট রান্নাঘর থেকে যিনি বেরিয়ে আসলেন একটুখানি ওই ভারী বয়স হয়ে গেলে যে মহিলা হয় স্থূল প্রকৃতির, এরকমভাবে মানে রান্না করছিল আর একটুখানি ঘাম, হ্যাঁ, আর মানে শি ইজ লাইক টিপিক্যাল হাউসওয়াইফ যেরকম হয়, এরকম বড় টিপ লাগানো, হ্যাঁ। আর যেটা সব থেকে বেশি আমার চোখ কাড়লো সেটা হচ্ছে ওনার কানের কান পাশা, হ্যাঁ, মানে কান তো বোধহয় ছিঁড়ে, আই হ্যাভ নো ক্লু কী করে অত ভারী কান পাশা পরে এই ভদ্রমহিলার দাঁড়িয়ে আছে আমার সামনে। আর বললো মঞ্জুলা এই হলো পড়না, এই থাকবে। তো ওরা নিজের হাতে আঁচলে হাত মুছতে মুছতে জল পুছতে পুছতে এসে এরকম শি ইজ ভেরি কেয়ারিং, এরকম ধরে খুব আদর টাইপের করলো যে আরে তুমি তো খুবই বাচ্চা মেয়ে, তুমি তো এত কম বয়সে তুমি এইসব করতে পারবে। আমি বললাম করতে তো হবেই। আরে তোমার কোনো দাদা নেই? না দাদা নেই। তুমি বিয়ে অবভিয়াসলি বিয়ে করনি। তোমার কোনো দিদি আছে? আচ্ছা না দিদি নেই। তোমার কোনো জামাইবাবুর আছে? নেই। অবভিয়াসলি কিছুই নেই। তো তখন না ও খুব আশ্চর্য হলো কি তুমি একা একটা মেয়ে হয়ে তুমি এসবগুলো করতে পারবে? তো আমি বললাম কিছু করার নেই, যখন কিছু করার নেই তো আপনারা আছেন, আই থিঙ্ক আপনাদের সাহায্য করতে পারবো। যাই হোক, আই জাস্ট ওয়ান্টেড টু রান অ্যাওয়ে ফ্রম দেয়ার, কেন কি আমার মনে হয় আর কিছুক্ষণ ওখানে থাকলেও আমাকে কাউকে ধরে বিয়ে দিয়ে দেবে, বিকজ শি ফেল্ট আই ওয়াজ দ্য মোস্ট মিজারেবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। যার বাবা অসুস্থ, যে বিয়ে করেনি, যার দাদা নেই, তার জামাইবাবু নেই, সেই মানুষটা কী করে এসব করবে? তো যাই হোক আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে এসব জায়গায় সব এনভায়রনমেন্ট তো সব রকম হয় না, সব মানুষ সব রকম হয় না। তো যাই হোক আই ওয়ান্টেড টু গো ব্যাক টু মাই রুম, একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করে প্রতীকদের সাথে কী সব পার্টি আছে সেখানে যাব। তো রিল্যাক্স করে যখন মানে জাস্ট বেরিয়েইছি তখন দেখি যে চা আর গরম গরম মাছের ভাজা একটা কাজের মাসি দিয়ে গেল, বললো মঞ্জুলা কাকিমা দিয়ে গেছে। তো আমি তো খেয়ে মানে আই ওয়াজ ভেরি হাংরি, আমার খুব ভালো লাগলো খেয়ে, আই ওয়াজ রিল্যাক্সড। আর ততক্ষণে প্রতীক চলে এসেছে, বলছে পড়না চলো সবাই চলে এসেছে, এবার তুমি চলে এসো। তো আমি প্রতীকের সাথে গিয়ে ছাতে গেলাম। এবার ছাতে গিয়ে দেখি আমার বাড়িটার ওদের বাড়িটার মধ্যে একটু ডিফারেন্স। আমার বাড়িটা শুধু একটা রুম আর একটা ইটস জাস্ট আ 1 bedroom উইথ লিটল বিট অফ আ ব্যালকনি আর একটা ওয়াশরুম, বাট ওদের লাইক 2 bedroom টাইপের আছে আর একটা বেশ ভালো ছাদ আছে, ওকে। তো ওই ছাদেতে সবাই দেখছি যে বাবার অফিসের সব বন্ধুরা এসে ওখানে জড়ো হয়ে গেছে। মনে মনে ভাবছি বুড়োদের মাঝে আমি যে কী করবো আমি কিচ্ছু জানি না, হ্যাঁ। তো এরকম একটা মনের মধ্যে আমার হাত আছে, বাট সবাই নতুন, আর অ্যাট দ্য সেম টাইম এটা জানি যে আমার মর্জি এখানে খাটবে না। আই হ্যাভ টু মিঙ্গল উইথ দিস পিপল, কেন কি এদের সাহায্য ছাড়া আমি যে কাজটা করতে সেই কাজটা করে উঠতে পারবো না, ওকে। তো যাই হোক বেজার মুখে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সাইডে বসে রইলাম। তো সবাই মিলে সবাই মোটামুটি আমাকে এটাই জিজ্ঞেস করলো তো কী করবে, কী পড়ো, এরপরে কী করবে, এরপরে বিয়ে করবে নাকি পড়াশুনো নাকি চাকরি করবে।
তো আমি এরকম মানে মার্ক দিয়ে অ্যাবাভের মতো আমি কিছুই বুঝতে পারি না, নাথিং আই নো। আই হ্যাভ জাস্ট কাম ওভার হিয়ার ফর মাই ফাদার্স রিটায়ারমেন্টাল থিং। আমি বিয়ে করব না চাকরি করব নাকি আমার মাথায় কিচ্ছু নেই। সো হোয়াট আই রিয়েলাইজ দ্যাট দ্য পিপল ওভার দেয়ার ওয়ার প্রিটি ওয়ারিড অ্যাবাউট মি। হ্যাঁ, কিন্তু এই সময় আমি যখন কথা বলছিলাম আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওরা আমার সাথে কথা তো বলছে, কিন্তু পরিমলের বাড়ির ছাতের দিকটাতে যে দরজা আছে, মানে বাড়ির ভেতরের দিকে থেকে কেউ আসার জন্য যে দরজা আছে, সেই দরজার দিকে না ওরা বারবার তাকাচ্ছে। মানে ওদের কেরম একটা মানে এভরিবডি সবার মধ্যেই এই জিনিসটা দেখলাম। এবং আমি ছাতে ডক্টর পরিমলকেও দেখলাম। ডক্টর পরিমল তো নিজের মনে সিগার খেয়ে যাচ্ছে, উনি এদের মতো এতটা এরকম বিহেভ করছেন না, যেটা আমি দেখলাম। আর এই অন্য লোকেরা না অ্যাজ ইফ দের প্রতীককে ডাকছে নাকি, খিদে পেয়েছে, ওয়াই আর দে লুকিং অ্যাট দ্য ডোর সো মাচ, এরকমভাবে এইটাই ভাবছি। আর ঠিক সেই সময়তেই আনসার মিলে গেল। তো প্রতীকের বউ, আগেন আমি কি ভেবেছিলাম প্রতীকের বউ হয় মিষ্টি সুন্দর একটি ছিমছাম ধরনের শান্ত মহিলা, কিন্তু যে মহিলা আসলো ওই দরজা দিয়ে, হ্যাঁ, সেই মহিলার সাথে প্রতীকের আর কারোর পাশে মানাক না মানাক আমি জানি না, কিন্তু প্রতীকের পাশে তো ডেফিনেটলি মানায় না। প্রতীক হচ্ছে ওর কাঁধের কাছে, মেয়েটি লম্বা ফর্সা বিউটিফুল হেয়ার, আবার রজনীগন্ধা টাইপের কিছু দিয়ে করেছে, বেশ একটু মেকআপও করেছে, উইচ ইজ একটু ডিফারেন্ট টাইপের মেকআপ হলে কী হবে, বাট মেকআপও করেছে। আর যে ধরনের ওর আই মিন শি ওয়াজ লাইক ভেরি ফ্রি, ভেরি ফ্রি। আমার মনে হলো যে নিশ্চয়ই এদের সাথে ভালোই আলাপ টালাপ হয়, তাই জন্যই মেয়েটা ফ্রি। কিন্তু আমি দেখলাম যে এদের আলাপ তো হয়, কিন্তু শুধুমাত্র আলাপ কি হয়, কারো কোনো বন্ধুর কলিগের বাড়িতে গেলে কলিগের বউকে বৌদি ফৌদি বলে এরকম একটুখানি আলাপ তো হয়, কিন্তু এখানে যেন সেই বৌদি কানেক্টটা কারোর মধ্যে থেকে পাচ্ছিলাম না। একটা কিরকম অন্য ফিলিং, আর অ্যাজ আই ওয়াজ আ কিড আমি সেটা বুঝতে পারছিলাম না ব্যাপারটা হচ্ছেটা কি। তারপরে হঠাৎ করে সবাই বললো বৌদি বৌদি বৌদি, এবার গান শুরু হোক, গান শুরু হোক, এবার আমরা গান আপনার গান শুনবো। আচ্ছা, কোনো একটা এরকম নর্মাল কারোর বাড়ি ঠাড়ি গেলে যেখানে বৌদি ভালো গান গায়, ওর সবাই বাঙালি ঘরে ঘরে সবাই ভালো গান গায়, ওকে, তো কি ধরনের গান হতে পারে, কোনো একটা রবীন্দ্রসঙ্গীত হবে বা নজরুল গীতি হবে বা এরকম ধরনের। কিন্তু যে গানটি উনি গাইলেন সেটার জন্য আমি এই গানটা হচ্ছে একটা বিশাল বড় ইম্পর্টেন্স, হ্যাঁ, যেখান থেকে আমার আই গট ফিউ ক্লুজ। গানটা শুনুন। सवरिया 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 देख जरा इस देख जरा इस ओर, देख जरा इस ओर, सावरिया देख जरा इस शेष হয়নি গানটা। मैं हूँ सजना मैं हूँ सजना पिंजरे में गाती मैं ना तू बनता है मोर, तू बनता है मोर, सावरिया
গানটা গাইলাম, কিন্তু গানের সাথে যে আদায় করেছিল ওই মহিলা, আর যে ঘটনা ঘটছিল সেটা হয়তো আমি করে উঠতে পারলাম না, বিকজ ইউ নিড আ পার্টিকুলার ট্যালেন্ট ফর দ্যাট। সেটা হচ্ছে তখন আমি দেখছিলাম প্রত্যেকটা মানুষ ওই রুমের মধ্যে, মানে ওই ছাদের মধ্যে সবাই ভাবছে যে এই গানটা বোধহয় ওই মহিলা না প্রত্যেকের জন্য করছে। সো এভরিবডি ওয়াজ লাইক ইলেটেড, ওদের মধ্যে কনফিউশন আছে, ইলেশন আছে, সব কিছু আছে। কিন্তু আমার চোখে কিছু অন্য ধরা পড়লো। ওকে, কি হয় এরকম ধরনের গ্যাদারিংয়ে সবসময় দেখবেন একটা মানুষ থাকে যাকে কেউ দেখে না, কিন্তু সে সবাইকে দেখে। আর সেই রোলটা সেদিন আমি প্লে করছিলাম। ওকে, আমি এদের চিনি না, হ্যাঁ, আমি জাস্ট ইনভাইটেড, আমি একটা সাইডে গিয়ে বসে আছি। আর এদের যে এক্সাইটমেন্টে তার সাথে আমি ততক্ষণ ম্যাচ করতে পারিনি যতক্ষণ না কিছু জিনিস আমার চোখে পড়লো। এই যখন উনি এই মেয়েটি নুপু, এই যে এই প্রতীকের বউয়ের নাম হচ্ছে শ্রীময়ী। হ্যাঁ, শ্রীময়ী যখন এই গানটা গাইছিল, অদ্ভুতভাবে আমি দেখছিলাম ডক্টর পরিমল আর শ্রীময়ীর চোখের মধ্যে না এক ধরনের কিছু চোখাচোখি, এক ধরনের কমিউনিকেশন হচ্ছে, যেই কমিউনিকেশনটা অন্য কোনো ভদ্রলোক যারা বসে আছে তাদের সাথে হচ্ছিল না। ওকে, আর এই গানটা যেন একটা ইন্ডিকেশন দ্যাট you look towards me, okay? সাভারিয়া দেখ যারা ইস ওর। হ্যাঁ, তো আমি না, আমার আশ্চর্য লাগলেও আমার এটা মনে হচ্ছিল যে আমি আজ সকাল থেকে এত ধরনের লোক দেখেছি, এত ডিফারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। এটা হয়তো চোখের ভুল হতে পারে বা কিছু হতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ, হাউ ডাজ দ্যাট ম্যাটার? এদের দুজনের মধ্যে যা খুশি হোক, হাউ ডাজ দ্যাট ম্যাটার? তো আমি অত পাত্তা দিইনি। তো পরের দিন আমার তখনও কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস রয়েছে আমাকে 10 দিন কি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে বাবার রিটায়ারমেন্টের অ্যাপ্রুভাল, কাগজ যা হোক সব করে বেরিয়ে আসতে হবে। ওকে, সো আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু কাইন্ড অফ মিঙ্গল উইথ দিস পিপল, হোয়াট দে আর ডুইং, লেট দেম ডু ইট। তো সে রাত্রি তো গেল। সেকেন্ড ডেতে অবভিয়াসলি প্রতীকের সাথে অনেকটা সময় কাটালাম, বিকজ ও ডকুমেন্টেশন করছিল। আর ভীষণ সুন্দর হাতে লেখায় ছেলেটির, ভীষণ সুন্দর হাতে লেখা। আর কথায় কথায় যত আমরা বন্ধু হচ্ছিলাম একে অপরের, যেরকম চা খেতে যাওয়া, হ্যাঁ ধরো, বা একটু সিঙ্গাড়া খেতে চলে যাওয়া, মানে মাঝখানে ব্রেক নিয়ে, তত আমি দেখছিলাম যে ছেলেটি ইজ সো হ্যাপি ইন হিজ ম্যারিড লাইফ। মানে ছেলেটি যেন একটা অদ্ভুত খুশি হচ্ছিল সব কথার মধ্যে না। শ্রীময়ীর কথাটা তো মানে সব কিছু, লাইক সিঙ্গাড়া খাচ্ছে, শ্রীময়ী খুব সিঙ্গাড়া ভালোবাসে, বা ধরুন চা খাচ্ছে, এখানকার চা না শ্রীময়ীর ভালো লাগে না। তো অল দ্য টাইম হি ইজ স্পিকিং অ্যাবাউট শ্রীময়ী, অ্যান্ড উইচ ইন্ডিকেটস দ্যাট হি ইজ সো মাচ ইন লাভ উইথ হিজ ওয়াইফ। হ্যাঁ, কিন্তু আমার মন কিন্তু বলছিল অন্যরকম কিছু। হ্যাঁ, আমার মনটা ঠিক মানে জাস্ট শুনছি, কান দিয়ে ঢুকছে, কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট একটা হয় না, when a lover speaks about their love, তো একটা রিং হয়। when that person talks about their love, একটা না রিং হয়। কিন্তু যদি আপনার একটা লাভারকে আর একটা লাভার একতরফা প্রেম যখন হয় না, সেটাও রিং হয়, সেটাও বোঝা যায়। মানে what I'm trying to say, দুতরফা প্রেমের না একটা আলাদাই অভিব্যক্তি আছে। তো হোয়াট মানে অ্যাগেন আমি এগুলো সব অবজার্ভ করছি, ইনপুটসগুলো। তারপরে পরের বেশ 3-4 দিন অ্যাকচুয়ালি আমি অফিস যাচ্ছি, বাবাদের অফিসে কিছুক্ষণ বসছি। মাঝে মাঝে কী হতো, দুপুরবেলা আমার কোনো কাজ থাকতো না, চলে যেতাম বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতাম, এরকম করতাম। তো দিস ইজ হাউ ওয়াজ মাই লাইফ দ্যাট ওয়াজ গোয়িং। কিন্তু আমার একটা চোখে একটা জিনিস পড়তো, সেটা হচ্ছে যে আমি যখন ধরুন এই 12টা 1টার সময় বা 2টোর সময় ফিরে আসতাম, মাঝে মাঝে দেখতাম যে হয়তো একটা গ্লিমস পড়লো প্রতীকের বউয়ের দিকে। কিন্তু প্রতীকের বউ না কোনো দিন আমার সাথে মনে হয় না যে ও এসে আমার সাথে কথা বলতে চেয়েছে। দেয়ার ওয়াজ আ ফিয়ার, একটা যেন একটা ভয় ছিল ওর আমার প্রতি। আমি জানি না ওয়াই দ্যাট ফিয়ার, কিন্তু আমার মনে হতো না কিছু একটা লুকাতে চায় বা আমাকে ভয় পায়। দ্য মোমেন্ট মানে ধরুন আমি দেখলাম যে আমি সিঁড়ি দিয়ে উঠে আসছি আর ও দরজাটা খুলে কিছু একটা কোনো একটা মানে ডাস্টবিন রাখছে বা কিছু রাখছে, দ্য মোমেন্ট শি উইল লুক অ্যাট মি না, শি উইল জাস্ট লুক অ্যাসাইড অ্যান্ড দেন শি উইল গো অ্যান্ড অ্যাজ ইফ শি আমাকে চেনেই না, এরকম ধরনের। তো আমি ভাবলাম অনেক সময় এরকম মানুষ থাকে না যে জানে যে 15 দিনের জন্য এসে সাথে কি বন্ধু করবো।
অনেকের আবার সফট স্কিলও কম থাকে, হ্যাঁ, মানে অনেকের যেরকম যে একটা পাশের পড়শি বা নতুন তাদের দিকে যে হেসে কথা বলতে হয়, এই সেন্সগুলোও একটু কম থাকে। তো আমি এরম ক্যাটেগরি কিছু ভেবে খুব একটা খারাপ পাচ্ছিলাম না, মানে অ্যান্ড আই ওয়াজ নট ইভেন, আমার কোনো ইন্টারেস্টও ছিল না ওর ওপর। যদিও আমার ওর গান ভালো লেগেছিল, যদি গানের মধ্যে রিফাইন্ড ব্যাপারটা একটু কম ছিল, বাট একটা ক্র্যাশ ব্যাপার ছিল ওটার মধ্যে, ব্র্যাশ টাইপের, নট ক্র্যাশ, ব্র্যাশনেস ছিল, কিন্তু স্টিল এরকম ধরনের লিরিক্স, এরকম ধরনের মানে যে ওয়াজ লাইক ইন্টারেস্টিং। হ্যাঁ, টাইম পেলে বা অন্য কোনো মুড হলে বোধহয় আমি ওর সাথে বসে গান শুনতাম, বাট এখন ইচ্ছা করছিল না এই টাইমে। তো আমি দেখলাম যে একদিন কি হলো, যে আমি যে আমার তখন ফোনে কি হয়, আচ্ছা আরেকটা জিনিস দেখেছিলাম, এই 12টার সময় দরজা বাইরে আসলেও অদ্ভুত হবে না, শি ইজ চড়া মেকআপ অ্যান্ড ভেরি এরকম শিফনের শাড়ি, এরকম ধরনের জামা কাপড় পরে থাকতো, হ্যাঁ। বাট ও যখন প্রতীক বেরিয়ে যাবার পরেই এই ড্রেসটা হতো। প্রতীক থাকা অবধি, যখন আমার সাথে প্রতীক সকালবেলা অফিস যাচ্ছে, তখনও অবধি আমি দেখতাম না যে ও এরকম ধরনের শাড়ি জামা পরে আছে, হ্যাঁ। কিন্তু যখন দুপুরবেলা আমি আসতাম, এক এক সময় যে ঠিক আছে আজকের আমার বিশেষ কিছু অফিসের কাছে, ওখানে বসে থেকে কী হবে, লেট মি কাম হোম, তো ওই সময় যখন আসতাম তখন আমি দেখতাম ও অদ্ভুত ধরনের জামা, মানে একটুখানি হোয়াট শুড আই সে, একটু সিডাকটিভ জামা কাপড় পরে থাকতো, ওকে। তো একদিন কি হলো, আমার মনে হলো যে তখনকার দিনে সিম ফোনে তো বহুত হ্যান্ডফোন থাকলেও কি হবে, মানে মোবাইল ফোন থাকলেও কি হবে, ওই ইনকামিং কলটা ফ্রি, আউটগোয়িং কলটা ইজ কস্টলি অ্যান্ড অল দোজ জিনিসের চক্করে সামনে একটা পিসিও থাকছিল। তো ওই পিসিওতে আমি মাকে মন কেমন করলে একটু ফোন করতে যেতাম। তো মা ফোন করতে পারতো আমাকে, বাট মাকে ফোন করতে গেলে একটু গো। তো একদিন দুপুরবেলা এরকম অ্যারাউন্ড 12:30, না 12:30, এরকম দুটো কি এরকম, মানে পাড়াটা নিঝুম হয়ে গেছে, হ্যাঁ। তখন আমার মনে হলো যে কে যেন, আমি আই জাস্ট ওপেন মাই ডোর অ্যান্ড আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, আর আমার মনে হলো কি যেন একজন ঢুকলো ওই মহিলার ঘরে, প্রতীক তো অফিসে, কেউ একটা ঢুকলো, অ্যান্ড খুব চড়া একটা স্মেল, স্মোক স্মেল, আর এই স্মোক স্মেলটা আমার চেনা, দ্যাট ইজ আর কেউ নয়, ডক্টর পরিমাল। তো এই জিনিসটা আবার আমাকে প্রথম রাতের কথাটা খুব স্ট্রং করে মনে পড়াতে লাগলো। তো নতুন জায়গা, কাউকে চিনি না, কিছু জিনিস আমার চোখের সামনে হচ্ছে, কিন্তু আমাকে বেশি ডিটেকটিভগিরি তো করা যাবে না, যা দেখি আই জাস্ট হ্যাভ টু লুক অ্যাট ইট অ্যান্ড দ্যাটস ইট। তো আমি ফোন টোন করে চলে আসলাম। এরপরে মাঝখানে 3-4 দিন আরও কেটে গেছে, এক সপ্তাহ পুরো কেটে গেছে, আরও 2-3 দিন আমাদের অনেক কাজকর্ম করা হয়েছে। এবার ডিআরএম, মানে যিনি আছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হোয়াট এভার, ওখানে গিয়ে আমাকে ফাইনাল এরকম ওনার সাথে কথা বলতে হবে এবং ফাইনাল কিছু অ্যাপ্রুভালস নিতে হবে, সেজন্য বোথ অফ আস আর ওয়ার্কিং, আমি প্রতীক। এবং হঠাৎ করে আমার মনে হলো ওই সময় যে প্রতীকের না মনটা যেন কাজে নেই। দেখছি ওর দরখাস্ত লিখছে বা কিছু করছে না, ডকুমেন্টস রেডি করছে, বারবার ওর মনটা সরেছে, সেরকম হাসি খুশি মনটা আর নেই, মুখের মধ্যে একটা স্যাডনেস, হ্যাঁ, মনের মধ্যে একটা দুঃখ। তো আগেন আই ক্যানট আস্ক, এরকম হয় বড় বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে, কিছু হয়েছে তো হতেই থাকে, কিন্তু এইটা না মনে হচ্ছিল যেন একটু লিটল বিট মোর দ্যান হোয়াট আ নর্মাল বউয়ের ঝগড়া, সামথিং এলস। কিন্তু কোনো উপায় নেই প্রতীককে বলার, জিজ্ঞেস করা, কিন্তু কেন কি আমাদের রিলেশনশিপটা ওরকম না যে তোর বাড়িতে কী হয়েছে বল, আর না তো আমি কারোর সাথে এরকম রিলেশনশিপ করবো। সো আমি এইটা অবজার্ভ করলাম। যাই হোক, অনেক কষ্টে ও সব কিছু রেডি ফেডি করে দিয়ে আমাকে তো বললো পরের দিনকে, পরে না তুমি যাও, আমি হয়তো যেতে পারবো না, বাট প্ল্যানটা কিন্তু অন্য ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম উইথ মি। আমার খুব আশ্চর্য লাগলো যে কথার খেলাফ করার ছেলে তো প্রতীক নয়, কি আমাকে একাই যেতে বলছে, অটো ফটো রেডি করে দিয়েছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু আমার কিরম মনে হলো ওর মাথার পেছনে না একটা এজেন্ডা রয়েছে, কিছু একটা অন্য ব্যাপার আছে। তো আমি অত কিছু ভাবিনি, বিকজ দিস ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে ফর মি। ওই দিন ডিআরএম এর সাথে কথা বলে, ইনফ্লুয়েন্স করে, নিজের সিচুয়েশন বুঝিয়ে, অল দ্য পেপার্স অ্যাপ্রুভড হয়ে গেলে আমার কাজ সেদিন শেষ হয়ে যাবে, ওকে। সো আমি আর বেশি কিছু চিন্তা না করে আমি বেরিয়ে পড়লাম। খুবই ভালো দিন গেল আমার ওখানে। দি ডিআরএম ওয়াজ অ্যাবসলিউটলি আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আমার
বাবার অবস্থা স্টোরি শুনে, ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি হি অলসো নিউ মাই ড্যাড। তো এইসব পুরো ঘটনা এইসবতে আমার খুবই ভালো সময় কাটলো, এবং আই নিউ দ্যাট এভরিথিং ইজ ডান অ্যান্ড সব অ্যাপ্রুভালস হয়ে গেছে। বললো তুমি যাও, তোমার কোনো অসুবিধে নেই, উইদিন ফিউ উইকস অ্যান্ড অল তোমাদের ব্যাংকে ওই চেক ফেক পৌঁছে যাবে অ্যান্ড পেনশন রেগুলারাইজড হয়ে যাবে, ওনার সব বেনিফিটস উইল বি দেয়ার। সো আই জাস্ট থ্যাংক গড অ্যান্ড সেড দ্যাট ইটস জাস্ট থ্যাঙ্কফুলি দিস ওয়ার্ক ইজ ডান। এবার আমি এখান থেকে তো চম্পট মারবো, আমার এতটুকুও ভালো লাগছে না ওখানে থাকতে। তো গাড়ি ফিরতি পথে ফিরছি আর বেশ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি ওই শহরটাকে বোধহয় দু চোখ ভরে দেখছিলাম, বিকজ তার আগে টেনশন নিয়ে আসাতে আমি কিছুই দেখিনি। বেশ ভালো লাগছিল, বেশ মনটা ফুরফুরে হয়ে গেছিলো করতে করতে। যখন আমার বাড়ির সামনে মানে পৌঁছেছে অটোটা, সেখানে দেখে তো আমার পিলে চমকে গেছে। পুলিশে ছয়লা, পাড়ার লোকজন জমে রয়েছে, এবং আমি বাবার অফিসেরও কিছু লোকজনদের দেখলাম, এবং মুখার্জি কাকু যে বাবার অফিসের ডিপার্টমেন্ট হেড হয়েছে সেই ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখে দৌড়ে আসলো, এমনি এটাও আসলো, বললো যে ভয় পেও না, এরকম কিছু হয়নি, যদি দরকার হয় তো তোমাকে আমরা অন্য কোথাও আজকে রাতটা থাকবে, অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, এটা খুব খারাপ ব্যাপার হয়ে গেছে। তো আমি হয়েছেটা কি, বলে কি প্রতীককে পুলিশ ধরে নিয়ে যাবে, কেন কি প্রতীক একটা খুবই জঘন্য কাজ ঘটিয়ে বসেছে, ওর বউকে খুন করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে। তারপরে আমি যেটা শুনলাম যে প্রতীক নাকি দুপুরবেলা হঠাৎ করে বাড়ি এসেছে এবং বাড়িতে দরজা খুলে দেখে যে মানে মানে হি এন্টার্ড হিজ হাউস। তারপরে এইগুলো সবাই দেখেছিল, কিন্তু তারপরে একটা বিকট আওয়াজে সবাই, ওই যে পরিমল ডাক্তারের বাড়িতে যারা কাজ করতো, রাঁধুনি হলো, হ্যাঁ মালি হলো, ওরা সব দৌড়ে গিয়ে এবং দরজা খুলে দেখে যে এরকম প্রতীক ওর বউয়ের পুরো গলা কাটা, একটা রামদা এরকম ধরে বসে আছে, আর পুরো গলা কাটা, রক্ত গলগল করে পড়ছে, অ্যান্ড প্রতীক পুরো বডিটাকে নিয়ে হাওয়া করে কাঁদছে। আর সো আউট অফ রিপেন্টেন্স ওভার তৎক্ষণাৎ তো সবাই পুলিশ ডেকে ফেকে সব হলো টলো। আর তারপরে আমি দেখলাম যে মোরলেস কাজ মানে ভেতরে তো কাউকে ঢুকতেই দিচ্ছে না। তো আই ওয়াজ ভেরি ওয়ারিড, আই রিয়েলি ওয়ান্টেড টু নো প্রতীকের মাথার পেছনে এরকম কিছু একটা ঘটনা, সেটা আমি টের পাবো না, এটা হবে না। আমার মনে হচ্ছিল সামথিং, আমার ওর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তো কিন্তু কি করে কথা বলবে, এখানে আমি কেউ আমায় চেনে না, পুলিশের মধ্যে তো আমি ঢুকতেই পারবো না। হ্যাঁ, আর আমি এসেছি এবং চলে যাবো, ইনফ্যাক্ট আই এম অ্যান আউটসাইডার, নোবডি উইল ইভেন লিসেন টু মাই রিকোয়েস্ট। তো চুপ করে দাঁড়িয়ে আছি, মনটা ভীষণ ভারাক্রান্ত এবং প্রচণ্ড ভয়ও পেয়ে গেছে। যে দেখুন, আমি ওই সময় থেকেই ভূতের গল্প, খুনের গল্প, মার্ডার মিস্ট্রি, ডিটেকটিভ সব পড়তে ভালো লাগতো, কিন্তু যখন এই জিনিসটা ঘটেছে, এটার যে জঘন্যতা, দ্য ডেথ অফ ওয়াই কিলিং ইজ সো স্কেয়ারি, ওই সময় দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম, রাইট? কেন কি যে মানুষকে আপনি চেনেন সেই মানুষের অন্যরকম হয়ে যায়, যে মানুষকে আপনি হেঁটে চলে দেখাচ্ছেন সেই মানুষ নিথর। হ্যাঁ, তো এবার কি হয়, আমি দেখলাম যে পুলিশ তো একটা ইশারা করলো, যে মেন ইন্সপেক্টর একবার আমার দিকে তাকালো, দেখে বুঝলো এ তো কিছুই জানে না, একে আর কি জিজ্ঞেস করবো। থ্যাঙ্কফুলি আমাকে জিজ্ঞেস করলো না, কিন্তু হয়তো জিজ্ঞেস করলে ওদের ভালো হতো। এনিওয়ে, তো আমাকে জিজ্ঞেস কাউকে দু একটা, ওই মদন যে ওকে ফার্স্ট দেখেছিল তাকে, তার কিছু বেয়ান নিল, ডক্টর পরিমলের সাথে একটু কথা বললো, আর মিস্টার মুখার্জির সাথে একটু কথা বললো অ্যাবাউট দিস গাই অর দি ইনসিডেন্ট। সবাই বললো না, আমরা তো কখনো ওদের মধ্যে কোনো ঝগড়া দেখিনি, ইনফ্যাক্ট উই হ্যাভ অলওয়েজ ফাউন্ড দ্যাট দে ওয়ার প্রিটি হ্যাপি অল দ্যাট। কিন্তু পুলিশ কিন্তু আমাকে একটা কথাও জিজ্ঞেস করলো না। তো হঠাৎ ওই পুলিশ একটা ইশারা করলো এবং দেখলাম যে প্রতীককে না কোমরে, ওই সব দিকে না হাতে ওইটা হয় না, ওখানে কি হয়, এরকম দড়ি, কোমরে দড়ি করে দেয় এবং দড়ি ধরে টানতে টানতে নিয়ে আসা হয়। তো ওকে কোমরে দড়ি পরিয়ে প্রতীককে টেনে নিয়ে আসে। আর প্রতীকের সেই মুখের যে ছবি, দ্য হাউ হি ওয়াজ লুকিং, ওটা আমি আজ অবধি ভুলতে পারবো না। ওটার মধ্যে শোক, ওটার মধ্যে দুঃখ, ওটার মধ্যে এক্সট্রিম একটা বিহ্বলতা। হ্যাঁ, এরকম সব জিনিস একসাথে মিশে হয়েছিল। ছেলেটা মানে ওয়াজ রিডিউসড, লাইক ওকে মনে হচ্ছিল যে মানে ওখানেই মরে যাবে, এরকম ধরনেরই লাগছিল। দ্য মোমেন্ট হি স মি না, একটা অব্যক্ত গলা থেকে আওয়াজ বেরোলো, মানে একটা কেউ কী বললো সেটা বোঝা গেল না, কিন্তু বুঝলাম যে আমাকে ডাকলো। এবার আমি ওখানকার দেখলাম যে ওখানকার পুলিশেরা না আমাদের এইখানকার সিটি পুলিশের মতো অতটা নির্দয় টাইপের হয় না। আমার মনে হচ্ছিল পুলিশরা না ওই প্রতীকের ওই অবস্থা দেখে না একটুখানি ওদের মনগুলো না নরম হয়ে গেছিলো। কনস্টেবলরা না মানে আমাকে আসতে
মানা করলো না। তো আই ওয়েন্ট ক্লোজ টু, আমার তো আই ওয়াজ স্কেয়ার্ড, আই ওয়াজ স্কেয়ার্ড। তো আমি পাশে সামনে যেতেই হি কট হোল্ড অফ মাই হ্যান্ডস, পুরো হাতের রক্ত, পুরো হাতের রক্ত, হি কট হোল্ড অফ মাই হ্যান্ডস। আমার সারা গা শিরশির করে উঠলো যে প্রতীক করছেটা কীরকম, রক্তমাখা হাতে আমার হাত কেন ধরছে, রাইট? আর তারপরেই না আমি বুঝতে পারলাম দ্যাট এই ছেলেটি গ্রাম্য হলে কী হবে, ছেলেটি এত ইনসিগনিফিকেন্ট ধরনের মানুষ হলে কী হবে, এর বুদ্ধি ক্ষুরোদার। ওকে, আমি দেখলাম যে আমার হাতে কি একটা না বিউটিফুলি সবার চোখের সামনে ও আমার হাতের মধ্যে কিছু একটা পাঠিয়ে দিল। অ্যান্ড আই নিউ দ্যাট আমার পুরো শরীর না টান টান হয়ে গেল, মানে দিস ইজ দ্য মোমেন্ট, দিস ইজ হোয়াট, এখানে আর ক্যাবলামি করলে চলবে না। হ্যাঁ, আমার না পুরো all my senses became very sharp at that time, and I just took it in my hand and very কায়দা করে না আমি আমার জ্যাকেটের পকেটে হাতটা ঢুকিয়ে দিলাম, এবং তারপরে তো একটা সাদা কাপড়ে মুড়ে ওই শ্রীময়ীর বডি বার করে নিয়ে গেল, এবং একটা পুলিশের ভ্যানে দুজনকে তুলে পুলিশের ভ্যান কিছুক্ষণ বাইরে চলে গেল। আর ওই পুরো সিটি যেরকম হয় সব বন্ধ করে দেয় ওরকম ধরনের না, ওখানে এরকম একটা লিখে টিকে দিয়ে গেল, কাগজ দিয়ে এরকম সিল মতো একটা গালা দিয়ে এরকম প্রিন্ট দিয়ে দিল কি এই ঘরটা এখন বন্ধ, রাইট? আমাকে সবাই বলছিল যে তুমি যদি চাও আজকের আমাদের বাড়িতে থেকে যাও, বা নিচে পরিমল আঙ্কেলের কাছে থেকে যাও, পরিমল কাকিমার কাছে থেকে যাও, এখানে একা ঘরে থেকো না। আমি বললাম আই এম পারফেক্টলি অল রাইট, আমি এই বাড়িতেই থাকবো, আমি কারুর কাছে থাকবো না, এক রাতের ব্যাপার, অলমোস্ট আমার কাজ হয়ে গেছে, 1-2 দিন থাকবো, সো ডোন্ট ওয়ারি, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি প্রবলেম টু এনিবডি। তার কারণ হলো আমাকে চিন্তা করার টাইম চাই, এবং আমি বুঝতে পারছি দ্যার ইজ সাম কানেকশনস। আমি দরজা বন্ধ করে দ্য ফার্স্ট থিং আই ডিড ইজ পুল দ্যাট আউট, অ্যান্ড টু মাই অ্যামেজমেন্ট ওটা ওই পরিমল কাকুর বউয়ের কান পাশা যেটা হয় সেইটার একটা কান পাশা আমার হাতে। আমি ডটসগুলো কানেক্ট হচ্ছে না, কিছুটা কানেক্ট হচ্ছে, কিছুটা কানেক্ট হচ্ছে না। তার মানে এই কি পরিমল ডক্টর পরিমলের সাথে শ্রীময়ীর একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা আমি 2+2 করছিলাম, বউটা হয়তো জানতে পেরে গেছে, এবং সেই জন্যেই উনি এসে কোনো এক সময় খুন করে দিয়ে গেছেন। ইজ দ্যাট দ্য রিজন? যে তাহলে প্রতীক এরকম অবস্থার মধ্যে পড়লো কি করে? তাহলে কি প্রতীক আর এই ভদ্রমহিলা দুজনে মিলে কাজটা করেছে? আর যদি দুজনে মিলে কাজটা করেই থাকে তাহলে প্রতীক ধরা পড়লো, এবং প্রতীকের যে অবস্থায়, প্রতীক তো জেলে যাবে অ্যাবসলিউটলি, হয়তো ফাঁসির হুকুম হতে পারে, যাবজ্জীবন হতে পারে। প্রতীক এতটা বড় বোকামি করবে? আমি কোনো জিনিসটা কিছুটা এসেও না অন্ধকার কুয়াশা আমার সামনে। নেক্সট ডে খুব সাহস করে, আমার কাজ শেষ ওখানে, আমি চলে আসতে পারতাম, বাট আই থট দ্যাট না, আমি আসবো না, আই হ্যাভ টু ডু সামথিং ফর দিস গাই। ওর কিছু অব্যক্ত কথা আছে যেগুলো আমাকে শুনতে হবে, রাইট? সেই জন্য আমি পুলিশ স্টেশন পৌঁছে গেছি, কাউকে বলিনি, কেন কি বাবার অফিসের কেউ যদি গুনাহ করে টের পাবে তো ওরা আমাকে যেতে দেবে না। আমি চুপচাপ ওখানে পুলিশ স্টেশনে পৌঁছে গেছি, যে হেফাজতে ওকে রাখা হয়েছে, এবং আমি পুলিশে ওখানে গিয়ে বললাম যে আমার বাবার অফিসের কলিগ, আমি দাদা বলে ডাকতাম, আমার খুব ভালো দাদা উনি, আমি একটু দেখা করতে এসেছি, প্লিজ একটু 30 মিনিটস কিছুতে। বলছে ও তো কথাই বলছে না কাল থেকে, কি দেখা করবে, কি কথা বলবে? ওকে কত মারা হয়েছে লাঠি দিয়ে, কত কিছু করা হচ্ছে, মুখ থেকে কোনো আওয়াজই বেরোয়নি। তো ঠিক আছে, তুমি দেখতে এসছো, চলে যাবে কাল পরশু, ঠিক আছে, দাদার সাথে দেখা করে দিচ্ছি, আসো। পিপল আর ভেরি নাইস, পুলিশ আর অলসো ভেরি গুড ওভার দেয়ার। ওরা এত মাথার মধ্যে অন্য কিছু ইন্টেনশন আছে না, এরকম দেখতে পায় না, দে আর লাইক ভেরি সিম্পল পিপল। তো আমাকে প্রতীককে একটা ঘরে বসিয়ে, বাইরে একটা আড়দালি চা খাচ্ছে বা কী তার এতটুকু ইন্টারেস্ট নেই আমরা কি কথা বলছি, শুনুন। আমি জাস্ট কোনো ভনিতা না করে, দ্য ফার্স্ট থিং আই টোল্ড দ্যাট ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রু স্টোরি, পুরো ঘটনাটা বলো। তখনও খুব ফিস করে, যাতে কেউ কথাটা না শুনতে পারে, কেউ যেন বুঝতে না পারে যে ও ফার্স্ট মুখ খুলছে। এবং ওই যে কথা বলতে পারছে এটাই অনেক ব্যাপার, বিকজ হি ওয়াজ বিটেন লাইক হেল, সারা গায়ে এরকম লাল লাল দাগ, খায়নি, বোঝা যাচ্ছে হি ইজ লাইক, মুখের অবস্থা খারাপ, দাড়ি খোঁচা বেরিয়ে গেছে, একেই তো খোড়া সুন্দর দেখতে ছিল না, এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো আমি বললাম
ইউ টেল মি ইয়োর স্টোরি, আমাকে কুইকলি জানতে হবে। তো বললো যে, আমি বললাম তুই শুরু কর যেখান থেকে, তুই ওয়্যার ডিড ইউ ফার্স্ট মিট শ্রীময়ী? তো বললো শ্রীময়ীকে ওর মামার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে শ্রীময়ীকে দেখেছিল এবং শ্রীময়ীকে দেখে ওর বেশ ভালো লেগেছিল, কিন্তু শ্রীময়ী ওর দিকে এক ধরনের নজরে দেখেছিল। নাও এই ছেলেটা বাপমা মরা ছেলে, হ্যাঁ, এ যখন একটা লোনলি লাইফ লিড করছে, এই সময় যদি কোনো একটা মেয়ে, কোনো একটা সুন্দরী মেয়ে, জাস্ট নট আ মেয়ে, শি ইজ কোয়াইট আ বিউটিফুল লুকিং গার্ল, ও যখন বলল যে মানে ওয়াজ গিভিং সিগন্যালস টু দিস ম্যান, ওর হাতে আর কোনো উপায় ছিল না জাস্ট টু ফল ইন টু দ্য ট্র্যাপ, ওকে। আর বলতো যে ও যখন ছাতে যেত একটা পার্টিকুলার টাইমে, যখন প্রতীক ছাতে যেত, সেই সময় কোনো না কোনো অছিলায় এই শ্রীময়ীও আসতো, হয়তো কাপড় শুকোতে দিচ্ছে বা কিছু একটা দেখতে এসছে বা কিছু, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন ওদের দুজনের চোখাচোখি হতো, দে টু এক্সচেঞ্জ স্মাইল অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড দেন ও মনে মনে ঠিক করে নিল প্রতীক, দ্যাট একে বিয়ে যদি না করি তাহলে আমার লাইফটা বৃথা। এদিকে যখন ও মামাকে এই কথাটা বলেছে যে আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই, মামা তো প্রায় হা করে উঠেছে, বলিস কি তুই শ্রীময়ীকে বিয়ে করবি? ওর কত অপবাদ আছে জানিস, ওর আগে একবার বিয়ে হয়ে গেছে, তারপরে ও কলকাতায় কোথায় 3-4 বছর ছিল, নোবডি নোস কার কাছে ছিল, তুই এখন কিছুদিন এখানে ফিরে এসে, এখানে এসে তো মানে সব মা বাবারই এখন চিন্তা ওদের ছেলেদের মাথা টানাও চিবিয়ে খায়, তো দেখছি তোর তো মাথা চিবিয়েই খেয়ে ফেলেছে মেয়েটা। তো বলছে ফালতু কথা বলো না মামা, কি হয় যখন কোনো মেয়ে সুন্দরী হয় তো ওর সম্বন্ধে অনেক সময় খারাপ কথা বলা হয়, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমি 5 দিনের মধ্যে চলে যাবো এখান থেকে, তুমি বিয়ের ব্যবস্থা করো। তো মামার আর কি করবে, জেদের সামনে, পরিমলের জেদের সামনে, প্রতীকের জেদের সামনে কিছু করতে পারলো না। তো হি ওয়েন্ট অ্যান্ড টক টু শ্রীময়ীর মা বাবা। শ্রীময়ীর মা বাবা তো উঁচিয়েই ছিল, দে ওয়্যার লুকিং ফর আ গাই টু গেট হার ম্যারিড, ওকে। তারপর ছেলেটা দেখতে খারাপ হোক বা যাই হোক, হি ওয়াজ ওয়ার্কিং ফর রেলওয়েজ, দ্যাট ওয়াজ হিজ ট্রাম্প কার্ড, অ্যান্ড প্রতীক সেটা জানতো, ওকে। দ্যাটস ওয়াই ও এত চওড়া হয়ে, অত ওর মানে মেবি হি ইজ নট ম্যাচিং উইথ হার, বাট ও জানতো যে ও যে চাকরি করে সেটা ম্যাচিং, ওকে। তো ওই ট্রাম্প কার্ডটা ইউজ করে ওকে বিয়ে করলো। তারপরে প্রতীকের কথাতেই বলি, প্রতীক একটা বিউটিফুল কথা বলেছিল যে আমি যখন বিয়ে করে আসলাম তখন অফিসের লোকজনের চোখে আমি না ওপরে উঠে গেলাম, তার আগে আমাকে কেউ পাত্তা দিত না, আমার কাজের জন্য আজ অবধি কেউ পাত্তা দেয়নি, আমার সুন্দর ব্যবহারের জন্য কেউ পাত্তা দেয়নি, কিন্তু যখনই আমি বিয়ে করে শ্রীময়ীকে আনলাম তখন যেন আমি ওদের চোখে একটু ওপরে উঠে গেলাম। তো একটা খুব সুন্দর কথা বললো যে যেরকম মেয়েরা গয়না পরে, রাইট, গহনা হচ্ছে মেয়েদের সৌন্দর্য, হ্যাঁ, দ্যাট কত সোনার গয়না আছে বা কি আছে, দ্যাট টেক্স দেম টু আ স্ট্যাটাস, হচ্ছে একটি পুরুষের স্ট্যাটাস হচ্ছে তোমার সাথে কোন মহিলা আছে, হুজ ইয়োর পার্টনার, ওকে, ওটা হচ্ছে পুরুষের গহনা। আর এই ক্ষেত্রে আরও যত পুরুষ আছে ওদের, যত লোক আছে ওদের ডিপার্টমেন্টে, প্রতীকের গহনার সামনে তো সবাই মাত খেয়ে যেত। আর সেটা ওর এত বড় একটা বোস্টিংয়ের ব্যাপার ছিল যে এভরি উইকে ও মোটামুটি ওর বউকে দেখাতে, ফ্লন্ট করতে ও সবাইকে ওর বাড়িতে ডাকতো। আরেকটাও কারণ ছিল, বউটাও খুব খুশি হতো, ওকে। সো শ্রীময়ী খুব খুশি হতো এটাতে। তো এইটা ছিল কারণ যে ওর জীবন যেরমভাবে চলছিল। কিন্তু এর মাঝে সাডেনলি ওরও মনে হয়েছিল যে সারা ঘরে এরকম ওই চুরুটের গন্ধ পেত, রোজ অফিস থেকে ফিরে এসে চুরুটের গন্ধ পেত, যে ও সিগারেট খায় না, পান তো মানে হি ডাজন্ট ইভেন টাচেস এনি কাইন্ড অফ আ থিং, ওর বাড়িতে এরকম সিগারেটের গন্ধ স্ট্রং, অ্যান্ড এভরিবডি নোজ এটা ডক্টর পরিমলের চেম্বারে গেলেই পাওয়া যায়, রাইট। তো ওর একটু সন্দেহ শুরু হয়েছিল এবং ও গিয়ে ডক্টর পরিমলের বউকে আর থাকতে না পেরে বলে দিয়েছিল, অ্যান্ড ভেবেছিল ডক্টর পরিমলের বউ প্রচণ্ড চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু হলো উল্টো। ডক্টর পরিমলের বউ বলল যে তুমি এরকম কেন বলছো প্রতীক, লক্ষ্মী প্রতিমার মতো বউ তোমার, তুমি এক কাজ করো, তুমি কালকের অফিসের মাঝখানে চলে আসো একবার, এসে তুমি দেখবে তোমার যে মাথায় ভ্রম, এটা সম্পূর্ণ অ্যাবসলিউটলি মানে এটার মধ্যে কিছু মিট নেই, দ্যাটস নো মিট ইনটু হোয়াট ইউ আর থিঙ্কিং। আর এদিকে যখন ও প্ল্যান করছে পরের দিনকে, ওই যে আমার সাথে ডিআরএম অফিসে যাওয়া ছিল, প্ল্যানটা বলে তুই একা চলে যা, আমি আই হ্যাভ সাম আদার ওয়ার্ক। তো ও তখন যখন ঢুকেছে, মানে ও যখন যাচ্ছে, ও বলছে যে আমার ইন্টেনশনটা এটা ছিল, ইভেন ইফ আই নো দ্যাট ও অন্য একটি পুরুষের সাথে রয়েছে বা কিছু করেছে। তো
প্রতীক বলল আমার ইন্টেনশন কিন্তু মার্ডার ছিল না, মানে আমি তো মার্ডারই করিনি, আমার ইন্টেনশন ওর কাছে যাওয়ার হাতে নাতে ধরা ছিল না। আমার ইন্টেনশন ছিল যে আমি শ্রীময়ীকে বলি যে দ্য লাভ দ্যাট আই হ্যাভ ফর ইউ ইজ ইমেটেরিয়াল, দ্যাট তুমি আমাকে ভালোবাসো কি কাকে ভালোবাসো কি হোয়াট এভার। ওর ইন্টেনশন ছিল একটা ওপেন ডিসকাশনের মধ্যে যাওয়ার জন্য, কি ও খুশি যদি না থাকে he is ready to think about a different way to support her and also keep her happy. তো এই ইন্টেনশন নিয়ে ছেলেটি বাড়িতে পৌঁছেছিল, কিন্তু যখন ও বাড়িতে পৌঁছলো তো হি ওয়াজ অ্যামেজড দ্যাট ততক্ষণে কে যেন শ্রীময়ীকে কচু কাটার মতো গলাটা কেটে ততক্ষণে ওকে খুন করে এরকম ওর নিথর বডিটা তখন পড়ে আছে। তখন ও ঝাঁপিয়ে গিয়ে ও পড়েছে, ওর মুখ ধরছে, মানে জাস্ট টু সি দ্যাট নাড়ি চলছে কিনা দেখার জন্য নাড়ি তখন হাতটা তুলেছে, তখন ও দেখলো এই হাতের মধ্যে কান পাশা। অ্যাট দ্য মোমেন্ট হি স দ্যাট, বলছে যে তাই জন্যে আমি আজ অবধি বেত মারুক, ডান্ডা মারুক, যাই মারুক, আমি মিসেস পরিমলের আর মিস্টার পরিমলের, অ্যাকচুয়ালি মিসেস পরিমলকে খুনি, যে উনি যে খুনি সেই কাঠগড়ায় আমি দাঁড়াতে চাই না। তো আমার হাতে কোয়াইটলি ওই আমাকে বললো যে দেখ তোর হাতে আমি ওই কানের দুলটা দিয়ে রেখেছি, বোন আমার একটা কথা শোন, ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু রিটার্ন হার ওয়েনেভার, যখন পারবি তুই ওকে রিটার্ন করে দিস এটা, বিকজ ওনার জানা উচিত যে এই জিনিসটা মানে যদি কেউ কালকের ওনাকে জিজ্ঞেস করে তাহলে এই মানে শি শুড নট হ্যাভ আ ফলস পজিশন। এই অবধি বলে ও চুপ হয়ে গেল প্রতীক। আর যেহেতু আমি এতটাই বিহ্বল এই পুরো ঘটনার, বিকজ ক্লিয়ার নাও, এবার আমি জানি যে প্রতীককে কি প্রচণ্ডভাবে মিসেস পরিমল ফাঁসিয়েছে, রাইট? কি প্রচণ্ডভাবে এই ছেলেটাকে ফাঁসিয়ে নিজের কার্যসিদ্ধি করেছে, রাইট? তো মিস্টার পরিমলের বউ অ্যাকচুয়ালি সরি ডক্টর পরিমলের বউ যে ডক্টর পরিমল আর শ্রীময়ীর মধ্যে যে অবৈধ সম্পর্কটা আছে সেটা জানতেন তিনি, হয়তো তার মধ্যে ওই ব্যক্তিত্বটা ছিল না যে ডক্টর পরিমলকে নিজের হাতে কবজায় রাখে, বাট ওনার ইনসিকিউরিটি ছিল যে এই মেয়েটা যদি কালকের ওর বরকে নিয়ে নেয় তাহলে ও কোথায় যাবে। তো এই ইনসিকিউরিটি থেকে এই ভদ্রমহিলা এই এত হিনিয়াস একটা ক্রাইম হ্যাচ করেছে, আর এই বেচারি একটা ছেলেকে ওখানে শি হ্যাজ ইউজড হিম। আমার প্রচণ্ড রাগ হওয়া সত্ত্বেও আমি জানি যে এটা প্রুভ করা যাবে না। যেভাবে আজকের এই ফেসে রয়েছে ছেলেটা প্রতীক, ও যদি নিজের জন্য দাঁড়ায় কেউ ওকে হেল্প করতে পারবে না, রাইট? আমি তার পরের দিন চলে গেলাম, রাইট, বিকজ আমি জানি ওখানে থেকে কিছু লাভ নেই, কিন্তু যাবার আগে আমি ওনার ওয়াইফের সাথে দেখা করেছিলাম, ডক্টর পরিমলের ওয়াইফের সাথে দেখা করেছিলাম। ওনার এক কানে এত বড় ব্যান্ডেজ ছিল, তো আমার তো কোনো কথা বলার দরকারই ছিল না, আমি জাস্ট একটা এনভেলপে করে মুড়ে ওনাকে ওনার কানপাশাটা দিয়ে I just paid for those rents to Dr. Parimal, and I just wanted to come out of that ঘৃণ্য place, যে নিজের স্বার্থের জন্য, নিজের সব কিছু যেন ঠিক থাকে সেটার জন্যে যে মানুষ এত বড় ক্রাইম করতে পারে সেখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। সো আই ran away from that place. তারপরে জানলাম, খবর তো সবই পেতাম মুখার্জি কাকুর কাছ থেকে, যে দিস গাই প্রতীক ওয়াজ আলিপুর জুতে বলছি আলিপুর জু না আলিপুর জেলে ওকে রাখা হয়েছিল এবং ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। দ্য রিজন ওয়াজ দ্যাট হি ডিড নট ওপেন হিজ মাউথ অ্যাট অল। একবার দেখা করতে গেছিলাম, অ্যান্ড যখন দেখা করতে গেছিলাম বহুত হ্যাপা কোনো একটা লোক, মানে when you go to a male prisoner to meet না, তখন কি হয়, তখন মানে অনেক কিছু মানে কিনা অদ্ভুত একটা পরিবেশ হয়। এনিওয়ে, তো ওনার সাথে দেখা করেছিলাম আমি, ওনা খুব খুশি হয়ে আমাকে বলছে, জানিস পর্ণা আমার না যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অ্যাজ ইফ ইট ইজ মানে ইজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন হিজ লাইফ। বলে যে আমি এখানে অ্যাকাউন্টস দেখি, ডকুমেন্টেশনের কাজ করি, আর জানিস তো তোরা মনে করিস জেলটা এরকম বাজে জায়গা, অ্যাকচুয়ালি জেলটা খারাপ জায়গা না রে। যারা জেলের পেছনে থাকে ম্যাক্সিমাম লোক আর নট ক্রিমিনালস, ম্যাক্সিমাম লোক আর গুড পিপল, যারা হয়তো আইদার কেউ বাইরের লোক ফাঁসিয়েছে আর নত কোনো একটা কারণে, কোনো একটা ভালোবাসার কারণে বা কিছুর কারণে বা কোনো একটা কারণে
মানে একটা বড় দোষ করে ডিপ্লোম্যাটিক ওয়েতে না করতে পেরে ওই জেলের মধ্যে পড়ে আছে। সো ইফ ইউ স্টে হিয়ার, ইফ ইউ স্টে, মানে আমাকে বলেনি, ইউ আর টেলিং দ্যাট আমি যে এখানে রয়েছি আমার খারাপ লাগছে না, আমার মনে হয় আজকের বাইরের জগৎটাই আমার জন্য খারাপ। সো প্লিজ বর্ণা, মনে কখনো দুঃখ পাস না। I am very happy with whatever has happened and I am very happy যে আমি একটা ফ্যামিলি, একটা মহিলাকেও আমি এরকম একটা বাজে জঘন্য একটা সিচুয়েশন থেকে বাঁচাতে পেরেছি। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই মেট হিম। তারপরে তো অবভিয়াসলি আর কখনো দিন দেখা হয়নি প্রতীকের সাথে, কিন্তু এই গল্পটা থেকে বা এই ঘটনাটা থেকে আমার একটাই লার্নিং, একটাই লার্নিং, সেটা হচ্ছে যে কিছু মানুষ থাকে তারা এমন, তাদের সাথে আপনার রোজ দেখা করার দরকার নেই, তাদের সাথে রোজ হাই হ্যালো করার দরকার নেই, তাদের সাথে উঠতে বসার দরকার নেই, তারা শুধু আপনার লাইফে একবার আসলেই হলো। সো প্রতীক ইজ দ্যাট কাইন্ড অফ আ পার্সন যে আমার লাইফে একবার এসেছিল। অ্যান্ড আই হ্যাভ লার্নড দ্যাট কেয়ার, লাভ, পজিটিভ কেয়ার ফর পিপল যে কি প্রচণ্ড হতে পারে, কি কোন লেভেলের হতে পারে। ওকে, যে এই মানুষটা যে আমাকে টাচ করে গেল আমার জীবনকে, যদি আমি প্রতীকের সাথে না দেখা করতাম তাহলে বোধহয় আমি হতাম না। ট্রাস্ট মি, আমার হোয়াট আই অ্যাম টুডে, আমার হওয়াতে প্রতীকের একটা বিশাল বড় হাত আছে। একটা গ্রাম্য এরকম ধরনের ছেলে যার দিকে হয়তো আমি কোনোদিন তাকাবোই না, কিন্তু এই ছেলেটি আমার জীবনে যে ভ্যালিউস দিয়ে গেছে, যে ধরনের মানসিকতা দিয়ে গেছে, যে ধরনের ব্রেভারি দিয়ে গেছে, ওকে, টু ফাইট অ্যান্ড স্ট্যান্ড ফর সামথিং ওয়্যার আ পার্সন, মানে যেখানে একটা মানুষ দাঁড়াতে পারে না সেখানে এই মানুষ নিজের জন্য দাঁড়িয়েছে ফর আ কজ। আর ও এটাও বলেছিল যে ওর শ্রীময়ীকে এতই ভালোবাসে যে বাইরে গিয়ে ও আর কি করবে, বিকজ শ্রীময়ী যেন ওর পুরো সত্তা জুড়ে আছে। সো ওয়্যারএভার, বাইরে থাকুক বা জেলের মধ্যে থাকুক, কোথাওই থাকুক, হি ইজ হ্যাপি। তো আমি ট্রাই করি যে এই জিনিসটা আমি খুব ট্রাই করি যে আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, ইউনো, আই শুড অলওয়েজ be doing the right thing, not doing the shortcut thing, not fighting and not proving the right thing all the time, but doing the right thing which I think is right. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, and this is what I have learned from the story. Obviously আর একটা লার্নিং তো এটাই আছে যে মানুষকে মানুষ দেখে ভালো লাগতেই পারে, but that doesn't mean যে if you cannot control things. Okay, it is very very important, কেন কি দুটো লাইফ খারাপ হয়ে গেল, শ্রীময়ী তো মরেই গেল, আর এই পুরো বেচারা ছেলেটা, এত ভালো ছেলে ছিল, সে জেলের মধ্যে। সো ওভারঅল পাপ পুণ্য এসব বলে এরমভাবেই জীবনটা পাপ পুণ্যের ওপরে না। আই ফিল দ্যাট জীবনটা একটা কয়েনের মতো, মানে পাপ পুণ্যের কয়েন, হেড অ্যান্ড টেল, হেডে পাপ, টেলে পুণ্য, রাইট? অ্যান্ড পুণ্য স্ট্যান্ডস অন একটা পাপ। তো আমার মনে হয় ছেলেটা প্রতীকের যে পুণ্য ইজ স্ট্যান্ডিং অন দ্য সিন অফ মিসেস পরিমল, রাইট? আর মিসেস পরিমলকে যে সোসাইটি এত ভার্চুয়াস দেখছে, একটা ভার্চুয়াস মহিলা, ইজ স্ট্যান্ডিং অন দ্য ভার্চু অফ দিস ম্যান প্রতীক। তো দেখুন জীবনটা আমাদের এরকম, আমরা কেউই এই পাপ আর পুণ্য থেকে না, মানে ইট ইজ বাইনারি নয়, ইটস লাইক এরকম, এটা ধূসর জায়গা, আমাদের জীবনটা একটা ধূসর। আমরা পাপও করি, পুণ্যও করি, আমরা কখনো নিজেদের প্রজেক্ট করি যে আমরা খুব ভার্চুয়াস, আবার কখনো কখনো লোকে জানতে পারে যে আমরা ঠিক ভার্চুয়াস নই, আমাদের মধ্যেও পাপ আছে, ডিপ ডিপ সিনস। ওকে, সো উইথ দ্যাট থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি হ্যাপি যে আমি এই ভ্যাকসিনেশন নেওয়ার পরেও আপনাদের সাথে কথা বলতে পেরেছি এত মানে টাইম ধরে। অ্যান্ড থ্যাংক ইউ সঞ্চারি ওয়ান্স অ্যাগেন ফর বিং সো পেশেন্ট অ্যান্ড গেটিং দিস অ্যাপ্রুভড ফর মি। থ্যাংক ইউ। হ্যাভ আ গ্রেট নাইট। সি ইউ very, 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 very soon. Bye.